মানুষ কতটা অসহায় হলে পরে একটা বছর কান্নাকাটির পরে অপেক্ষার পরে এরপরে আপনার কাছে আসা, আমি কোথাও যাই নাই, কোথাও তার বিচার নিয়ে যাই নাই, এই পর্যন্ত কারো কাছেই বলি নাই। আচ্ছা, আপনি যে আজকে আমার কাছে এসেছেন, আমি কি আপনার কাছ থেকে কোনো ধরনের পারিশ্রমিক নিয়েছি বা আমাকে কোনো টাকা দিয়েছেন? না, একদমই না। দেন নাই? না। একটা ভিডিও আছে, সেটা আমাকে যখন সে আমাকে অন্তরঙ্গ মুহূর্ত থাকতেই পারে, আপনি বিশ্বাস করে এটা আমি দেখি নাই না, আমি খেয়াল করি নাই, যখন ভিডিওটা করছে আমি নিজেও দেখি নাই। আপনার ওয়াইফের সাথে যে অন্তরঙ্গ মুহূর্ত ভিডিওটি ধারণ করে ব্ল্যাকমেল করছেন, এটা অন্যায়। আমি একটি সাধারণ মানুষ হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি ওনার সাথে আছি। যদি আপনি এটা কোনো ধরনের পাবলিক করবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন, তাহলে আপনার বিরুদ্ধে অবশ্যই আমরা থানায় এবং যেখানে গিয়ে এক কথা হচ্ছে আমরা কোর্টের দ্বারস্থ হব এবং আমরা মামলায় যাব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই হৃদয় বিদারক একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আশা করি আসলে আপনারা যে আমার প্রোগ্রামগুলো দেখেন, আসলে আমার কোনো ক্রেডিট কিন্তু নেই। যখন স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় থানা প্রশাসন সবাই যখন সম্মিলিতভাবে আমাকে সহযোগিতা করে, তখনই কিন্তু আমি একটা মানুষের অধিকার আদায় করে দিতে পারি। ব্যক্তিগত আমার কাছে স্পেশালি কিছু নেই, সর্বসমন্বয়ে আমরা তখন কিছুটা একটা মানুষের জন্য করার চেষ্টা করি। আজকে আমার এখানে একজন আমার ছোটো বোন এসেছেন। আপনি কতদিন ধরে খুঁজতেছেন আমাকে? প্রায় 1 বছরের বেশি হবে। 1 বছর ধরে? হ্যাঁ। কোথায় কোথায় খুঁজেছেন? বিভিন্ন ধরনের পেজ আছে অফিসিয়াল, আপনার সেখানে আপনার নাম্বার দেওয়া থাকে, কয়েকটা নাম্বার দিয়ে ট্রাই করছি কিন্তু খুঁজে পাই নাই। এরপর অবশেষে একটা নাম্বারে নক করি, সেই নাম্বার দিয়ে আপনাকে আমি খুঁজে পাই। আচ্ছা, আমি তো সাধারণ মানুষ, হ্যাঁ, রাষ্ট্রের তো আমি এমন কোনো অথরিটি না যে আমার কাছে আসলেই সমাধান হবে। তো আপনারা এত আশা নিয়ে আমার কাছে আসার কারণটা কি? সমাধান, আমি তো সাধারণ মানুষ, আমি কি দিতে পারবো? সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু মানুষ আশা করে বিদায় একটা জায়গায় যায় যে মানুষটার কাছে গেলে হয়তো বিচার পাবো। আমি এমন একজন ভুক্তভোগী যে কিনা যে 1 বছর যাবৎ এখানে ওইখানে নানানভাবে হ্যারাসমেন্টের শিকার হইতেছি। তো আমি যখন আপনার ভিডিওগুলো দেখলাম যে এখানে ন্যায় বিচার বলে কিছু একটা তো আছে, যদি না হয় তাহলে তো এত মানুষ খুঁজতো না, এত মানুষ আপনার কাছে আসতো না। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আপনার এই কথাগুলো আমার যে পেজে আমি আপলোড করব, এটার জন্যই আসছেন? হ্যাঁ, আপলোড করেন, এমন কি হচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করবেন যেখানে আমার এই সমস্যাটা হয়েছে, আমার হাজবেন্ড যে এরকম করতেছে, সেখানকার যে কাউন্সিলর বা হচ্ছে থানার পুলিশ যারা আছে তারা যেন আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করে। আমি সাধারণ মানুষ, আমি বললে শুনবে আমার কথা? আল্লাহ চাইলে কি না হয়, আল্লাহ তো আছেন আমাদের পাশে। আচ্ছা বোন, অনেক আশা নিয়ে এসেছেন যে আমি সাধারণ মানুষ, দর্শক আপনারাই জানেন যে আমি বললে হবে কি না, আমি বলবো আমার জায়গা থেকে আমি বলবো। এবং আমি এটাও বলছি যে যদি আপনার থানার নাম কি ওই হাজবেন্ডের? ওনারটা হচ্ছে ঘাটাইল থানা। ঘাটাইল থানা? ঘাটাইল থানা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, একজন বোন আমার কাছে এসেছেন, কিন্তু আসলে হেল্পটা আপনারা করবেন। আমি একটি সহযোগী হ্যান্ড হিসেবে থাকবো ওনাদের সাথে, আপনাদের সাথে। বোনটিকে হেল্প করেন। আমার এই প্রোগ্রামটি যদি দেখেন, আপনারা অবশ্যই আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমি আপনাদের সাথে যোগাযোগ করব। এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, গ্রাম আদালত যারা গ্রাম সালিশ বিচারগুলো করেন, আসেন না ভাই, আপনারা একটু দাঁড়ান। আমার জায়গা থেকে দাঁড়াবো বা দাঁড়িয়েছি, আমরা সবাই মিলে কি পারবো এই বোনটাকে তার ন্যায় বিচারটা বা অধিকারটা আদায় করে দিতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন। আমি আপনাদের এলাকার যারা আছেন, গ্রামের নামটা বলবেন একটু আপনি, ওই আপনার হাজবেন্ডের। আমরা যেহেতু বোনটা অল্প বয়স এবং এই জন্য আমরা তার নাম পরিচয়টা আমরা গোপন রাখবো, তার এলাকাটাও বলতেছি না, কিন্তু তার স্বামীর, যেহেতু সে পুরুষ মানুষ, ডিটেলসটা আমরা বলছি, কারণ সামনে তার একটা ভবিষ্যৎ আছে, এই জন্য তার নাম ঠিকানাটা আমরা গোপন রাখবো। আপনার হাজবেন্ডের নামটা একটু বলবেন আপনার মুখ দিয়ে। পিতার নাম? পিতার নাম আক্তার হোসেন। আচ্ছা, ওনার মায়ের নাম? উম্মেহানি। আচ্ছা, ওনার গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে কিসমত কাটরা। হ্যাঁ, ডাকঘর চান্তারা। চান্তারা না? এটা তো ওনার আইডি, ভোটার আইডি কার্ড। ওইখানের গ্রামের মানুষ যদি কেউ এই প্রোগ্রামটি দেখে বা ওইখানের জনপ্রতিনিধি কেউ যদি দেখে, কি বললে চিনবে ওই বাড়িটা, একটু যদি বলতেন। যদি ওই বাড়িটাকে ওয়াহিদুল মিননদের বাসা বলে তাহলে চিনবে, আর যদি এটা তেমন না চিনে তাহলে হচ্ছে ওইখানে আরো কিছু লোক আছে, আমার আপাতত নামগুলো মনে নাই, কিন্তু গ্রামটার নাম কি? গ্রামের নাম হচ্ছে আপনার কিসমত কাটরা, আর চান্তার হচ্ছে
ডাকঘর। তাহলে আর কিসমত খাতরা গ্রাম, চামতারা ডাকঘর, গাটাইল থানা। কিন্তু এখানে ঝরকা বললে চিনবে, ঝরকা এলাকা। ঝরকা এলাকা থেকে যদি কোনো ব্যক্তি আমার এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই অনুগ্রহ করে আমাকে কমেন্ট করবেন, অথবা আমার পেজে যে নাম্বার আছে সেখানে আপনারা একটু কল করবেন। আর ওইখানে তো অবশ্যই মেম্বার আছেন। হ্যাঁ, মেম্বার আছে। ওনার নাম হচ্ছে, নামটা কি যেন, আমার একটু দেখে বলতে হবে। তাই হ্যাঁ, এই ঝরকা এলাকার কোনো জনপ্রতিনিধি যদি আমার এই প্রোগ্রামটি দেখে থাকেন, আপনার সহযোগিতা চাচ্ছি। জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, অথবা গ্রাম আদালতের যারা সালিশ করেন, এবং গাটাইল থানা প্রশাসন, আপনারা, উনি অনেক আশা নিয়ে আমার কাছে আসছে, আমি আপনাদের কাছে আশা নিয়ে আমার এই বক্তব্যটা দিলাম যে আপনারা একটু ওনাকে হেল্প করেন। এবং যদি আপনারা আমাকে ডাকেন যে আপনিও আসেন, আমিও আপনাদের সাথে যাব, এবং বোনের মূল সমস্যাটা আমরা শুনবো। আপনি তো ভিডিওটা আপলোড করার অনুমতি দিচ্ছেন। হ্যাঁ, আমি আচ্ছা, অনুমতি দিচ্ছি। আপনার মূল সমস্যাটা কি একটু 1 মিনিটে বলবেন? মূল সমস্যাটা হচ্ছে, আমার 1 বছর বিয়ে হয়, সেখানে 3 মাস পরে আমার হাজবেন্ড আমার কাছ থেকে চলে যায়। যখন আমি তার 3.5 লাখ টাকা দেওয়ার পরও আরও দাবি দেওয়া আছে, সেটা আমি দিতে পারি না বা দিতে রাজি না, তখন সে আমার বাড়ি থেকে চলে যায়। আর এভাবে সে আমাকে প্রতারণা করে বিয়ে শুরু থেকেই। চাকরি আছে, কিন্তু পরবর্তীতে শুনি তার কোনো কিছুই নাই। সে এরকম মানে বলে বলে বেড়ায়, প্রত্যেক জায়গায় এরকম করতেছে। এরপর সে চলে যাওয়ার পরেই আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়ে, যোগাযোগ বন্ধ করে দিয়ে আমাকে হুমকি দিচ্ছে যেন আমি তাকে ছেড়ে দেই। আর আমার ভরণ পোষণ তো দূরে থাক, এখন আমার কোনো আপাতত কোনো খোঁজ নিচ্ছে না। তো আমি চাচ্ছি যে আপনি সে একটা কথা বলছিলেন যে আপনার কিছু ছবি এবং ভিডিও দিয়ে, হ্যাঁ, কিছু অশ্লীল ছবি ভিডিও সে বানিয়েছে, এগুলো দিয়ে কি ব্ল্যাকমেল করতে চাচ্ছে? হ্যাঁ, এটা একটু আপনি প্রশাসনের উদ্দেশ্যে বলবেন। প্রশাসনের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমার হাজবেন্ডের সাথে তার সাথেই আমার একটা ভিডিও আছে, সেটা আমাকে যখন সে আমাকে অন্তরঙ্গ মুহূর্ত থাকতেই পারে, আপনি বিশ্বাস করে। এটা আমি দেখি নাই না, আমি খেয়াল করি নাই। যখন ভিডিওটা করছে আমি নিজেও দেখি নাই, পরবর্তীতে আমি এখন দেখতে পারলাম। হয়তোবা তার মনেই ছিল এগুলো, এজন্য সে গোপনে করছে বিষয়টা। এটা দিয়ে কি করতে চাচ্ছে? এটা দিয়ে কি করতে চাচ্ছে মূলত, সে আমাকে ভয় দেখায় আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাইতে চাইতেছে, যেন আমাকে তার কোনো কিছু দিতে না হয়। কিন্তু আমি তো সংসার করতে চাচ্ছি, কিন্তু সে 1 বছর আমার কোনো খোঁজ দিচ্ছে না। এটা কি পাবলিক করে দিবে আপনাকে, এই কথা বলেছে? হ্যাঁ, বলছে ইউটিউবে এখানে ওখানে ছড়াবে। আর তার আগে আরেকটা কাজ করছে, আমি থানায় এর ব্যাপারে জিডিও করছি একটা। আমার ফেসবুক আইডি ওগুলা হ্যাক করে নিয়ে নিজের নামে নিজে পোস্ট করছে। নিজের নামেই নিজে পোস্ট করে আমাকে বলতেছে তুই আমার নামে পোস্ট করতেছিস। পরে আমি বলছি তুমি তো আমার আইডি হ্যাক করে নিয়ে গেছো। এইভাবে করে এখন আমাকেই ব্ল্যাকমেল করতেছো। আমি সাথে সাথে থানায় যে একটা জিডি করি, জিডি কপিও আমার আছে সাথে, যেদিন এই কাজগুলো করে বা যখন এই কাজগুলো করে। এক কথায় আপনি এখান থেকে মুক্তি চান, অথবা সংসার করতে চান ভালোভাবে। হ্যাঁ দর্শক, আমি বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং আপনারা শুনতে পেয়েছেন যে ওনাদের স্বামী স্ত্রীর একটি অন্তরঙ্গ একটি মুহূর্ত, এটা সবার জীবনেই থাকে। এবং স্বামী একটা বিশ্বাসের জায়গা, একটা ওয়াইফ তার স্বামীকে বিশ্বাস করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই মুহূর্তটা, ওই অন্তরঙ্গ মুহূর্তটা উনি গোপনে ভিডিও ধারণ করেছেন ওনার স্বামী, এবং সেটা দিয়ে ওনাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করছেন যে তুমি এখান থেকে চলে যাও, তোমার কোনো ধরনের কাবিনের টাকা কিছুই দিব না, কিন্তু বেশি কথা বললে সেটা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিব। এমনকি শুরুতে যে মামা ছিলেন, ওই মামাই আমাকে এই প্রস্তাবটা এসে আমার বাড়িতে আমাকে দেয়। সেও একটা প্রতারক। কে এটা? মূলত ওনার মামা হয় আর কি, সে কি বলছে? মতিউর রহমান। সে আমাকে এসে যেদিন প্রস্তাবটা দেয় যে তুমি তো পড়াশোনা করছো, তুমি তোমার মতো করে জীবনটা গুছায় নাও, ও তো তোমাকে চায় না, বুঝেই গেছো, তাহলে কেন এখানে পড়ে আসো, তুমি সরে যাও। তখন আমি বলছি আমি সরবো না, আমি রিফিউজ করছি। তারপর দিন ওই দিন রাত থেকেই উনি আসছিল সন্ধ্যার সময়, আর ওই দিন রাত্রেই সেই কাজটা আমাকে করে আর কি। মানে আমি আবার ওনার মামাকে ফোন দিই, উনিও আমাকে তুই তাকারি করে অনেক খারাপ ভাষায় কথা বলে, সেই রেকর্ডও আমার কাছে আছে। মানে ভিডিওটা ধারণ করে? হ্যাঁ, এটা আমাকে ভিডিওটা। আচ্ছা দর্শক, উনি যেটা করেছেন, এই অন্তরঙ্গ মুহূর্তের যে ভিডিওটি করেছেন ওনার হাজব্যান্ড, এটা অনেক অন্যায় করেছেন, এবং এটার জন্য কিন্তু রাষ্ট্র ওনাকে অনেক বড় ধরনের একটি পানিশমেন্ট দিতে পারে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওটা কিন্তু আপনার স্বামী দেখবে। আশা করি দর্শক সেই পর্যন্তই পৌঁছে দিবেন ভিডিওটা, এবং আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, ভিডিওটা এই জন্য ওনার কাছে পৌঁছে দিবেন শেয়ার করে, যে ওয়াহেদ যাতে এটি ভিডিওটা দেখে সে থেমে যায়, এবং বোনটি যাতে ন্যায় বিচার পায়।
আমি ওয়াহেদ সাহেবকে ওনার উদ্দেশ্যে আমি বলছি, আমি একজন সাধারণ মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, আপনি যে কাজটি করেছেন আপনার ওয়াইফের সাথে, যে অন্তরঙ্গ মুহূর্ত ভিডিওটি ধারণ করে ব্ল্যাকমেল করছেন, এটা অন্যায়। আমি একটি সাধারণ মানুষ হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি ওনার সাথে আছি। যদি আপনি এটা কোনো ধরনের পাবলিক করবেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবেন, তাহলে আপনার বিরুদ্ধে অবশ্যই আমরা থানায় এবং যেখানে গিয়ে এক কথা হচ্ছে আমরা কোর্টের দ্বারস্থ হব এবং আমরা মামলায় যাব আপনার বিরুদ্ধে। যদি আপনি এটা করবেন, আপনাকে এটি একটি সতর্কবার্তা দেওয়া হচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে যে আপনি এই অন্যায়টা করবেন না, আপনি থেমে যান। আর প্রশাসনের উদ্দেশ্যে এটাই বলবো যে প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন এই বোনটার। আর আমি আবারও আমার মুখে একটু ঠিকানাটা বলছি, ওনার নাম হচ্ছে ওয়াহেদুল, পিতা হচ্ছে আক্তার হোসেন, মাতা হচ্ছে উম্মেহানি। আর ওনার অ্যাড্রেসটা হচ্ছে কিসমত খাতরা, ডাকঘর হচ্ছে চান্তারা, গাঠাইল থানা, জেলা টাঙ্গাইল, এবং গ্রামটাকে জরকা নামে চিনে। তো প্রশাসন সবাই মিলে, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আছি, আমরা সবাই মিলে একটু চেষ্টা করি এই বোনটাকে, এই যে একটি ডিপ্রেশনে আছেন এবং উনি কিন্তু লেখাপড়া করছেন, আমি ওনার কলেজের নামটা বলছি না, কিন্তু আপনি কিসে লেখাপড়া করছেন? ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষা দিলাম। ডিগ্রি ফাইনাল ইয়ারে উনি পরীক্ষা দিবেন। কলেজের নামটা আমি বলছি না, কারণ হচ্ছে এটা আমরা চাই না যে ওনার বিষয়টা ফ্ল্যাশ হোক। তো এই যে পরীক্ষার্থী পরীক্ষা দিবে, আসলে সে কীভাবে দিবে আপনারাই বলেন। সে যে পরিমাণ ডিপ্রেশনে আছে, যে তার এই ভিডিওটি কোনোভাবে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে যায়, তাহলে এই বোনের অবস্থাটা কী হবে। আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আমার জায়গা থেকে দাঁড়ানোর চেষ্টা করেছি, সবাই মিলে এই বোনটির পাশে দাঁড়াই, আমরা একটু ন্যায্য অধিকারটা পাইয়ে দিই। হ্যাঁ, আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলতে চাই, আমি যখন তার কাছে আমার অধিকার চাই যে আমি তো তোমার সাথে সংসার করতে চাই, তোমার বাড়িতে নিয়ে যাও, তখন সে আমাকে এটা জানায় রিপ্লাই যে আমার বাড়ির পরিস্থিতি ভালো না। তাহলে পরিস্থিতি যখন ভালোই না, সে জানতো, তাহলে আগে কেন বললো না আমাকে যে আমার বাড়ির পরিস্থিতি ভালো না, তোমাকে নিয়ে আমি সংসার করব না, বা কেন আমার সাথে লোভে পড়ে এই কাহিনীগুলো করলো। তাহলে আমি প্রশাসনের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করি, তারে নিয়ে বসে সে আমাকে কি ফয়সালা দিতে চায়, সংসার করবে না অন্য কোনো ফয়সালা দিবে, সেটা এখানে আমরা কাবিন দেখতে পাচ্ছি, এখানে কাবিনটাও আছে। আর সবার উদ্দেশ্যে বলবো, আমার বোনের উদ্দেশ্যে বলবো যে আসলে দেখেন, আমরা যেটা করি, আমি সোশ্যাল অ্যাওয়ারনেস করি অথবা সামাজিকভাবে দুইটা পক্ষকে নিয়ে বসে মানে মামলা ছাড়া সমাধানের চেষ্টা করি। আমার কাছে স্পেশালি কিছু নাই, এটা গ্রাম আদালতের মাধ্যমে আমি সহযোগী হিসাবে থেকে চেষ্টা করি। হতে পারে, নাও হতে পারে, কিন্তু কোনোভাবে যদি এই বিকল্প বিরোধ নিষ্পত্তিটা সামাজিকভাবে না হয়, তাহলে হচ্ছে আমরা কোর্টের দ্বারস্থ হব। আপনি যেহেতু, আমি যেহেতু পরিচিত মুখ বা আমার চেনা জানা আছে, হয়তো আমরা কোর্ট পর্যন্ত যেতে হবে, কোর্টের দ্বারস্থ হবে, আমরা কোর্টের কাছে আমরা নেই বিচার চাবো। এটা হচ্ছে পরবর্তী পর্ব। কারণ সেখানেও দেখেছি যে আমরা একটা অর্থের বিষয় থাকে, খরচের বিষয় থাকে, তাহলে প্রত্যেকটা পরিবার কিন্তু পারে না। মানুষ কিন্তু এই মামলায় গিয়ে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে একদম নিঃস্ব হয়ে যায়। তো এই জন্য বোনগুলো আমার কাছে এসেছে যে আমার প্রোগ্রামটা দেখে যদি জনপ্রতিনিধি, প্রশাসন একটু বসে সমাধান করেন, ওনারা অর্থনৈতিক যে খরচটা সেটা থেকে মুক্তি পেল। আর আমিও মনে করলাম যে আমি ভালো একটা কাজ করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই বোনটার জন্য যেন কিছু করতে পারি। অথবা আরেকটা জিনিস আপনারা জানবেন যে আসলে জোর করে সংসার হয় না, জোর করে কিন্তু সংসার করানো যায় না। তো সেই ক্ষেত্রে যদি বনা বা মিল নাই হয়, তাহলে দুটা মানুষ দুটো সাইটেই মানে মীমাংসার মাধ্যমে চলে যাওয়াটা সবচেয়ে উত্তম। এতে করে আমার জীবনটাও অনেক বিপন্নতার মধ্যে আছে, আমারও তো ভবিষ্যৎ আছে একটা। সে বসে এটার মীমাংসা করুক, এইভাবে ঝুলায় রাখার তো তারও কোনো অধিকার নাই। হ্যাঁ ওয়াহেদ ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি ভাই, আমি নিরপেক্ষ, আমি কোনো পক্ষ নিয়ে বলছি না, আপনিও আসেন প্লিজ বসি। আর আপনি যেটা করছেন সেটা অন্যায়। আমরা কিন্তু এখনও কোনো ধরনের কোর্টের দ্বারস্থ এখনও হচ্ছি না, কিন্তু যদি আপনি এটা চলমান রাখেন, আমরা কোর্টে যেতে বাধ্য হব। একটা মানুষ কতটা অসহায় হলে পরে, একটা বছর কান্নাকাটির পরে, অপেক্ষার পরে, এরপরে আপনার কাছে আসা, আমি কোথাও যাই নাই, কোথাও তার বিচার নিয়ে যাই নাই, এই পর্যন্ত কারো কাছেই বলি নাই। অথচ সে নিজেকে নানানভাবে ফেসবুকে উপস্থাপন করে আমাকে হ্যারাসমেন্টের শিকার করে, আমাকে ভয় দেখায়, আমি সাথে সাথে যে থানায় জিডি করি, কিন্তু এরপরেও সে থামে না। এরপরেও সে আমাকে যাতা বলে, আমার তার ফ্যামিলিও যাতা বলে, গালিগালাজ করে। যদি ফোন দেই, যদি বলি যে মীমাংসা করতে বলেন, নানান ধরনভাবে গালিগালাজ করে আমাকে। এই ভিডিওটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। আমি সব বোনদের বলবো যে আসলে না জেনে শুনে বিয়ে বসবেন না।
আগে জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে। মন চাইলো আর একজন আসলো, বিয়ে বসে গেলেন, এটা করবেন না। অনেক জানার বিষয় আছে। তো সবাই ভালো থাকবেন। আসলে একজন বোনের কান্না নিতে পারছি না, দেখি বোনটার জন্য কিছু করা যায় কিনা। আমি আছি, আশা করি প্রশাসন জনপ্রতিনিধি দাঁড়াবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।